আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে এমন কিছু চাল থাকে যা আপাতদৃষ্টিতে সফল মনে হলেও দীর্ঘমেয়াদে তার সমীকরণ পুরোপুরি বদলে যায়। 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উন্মুক্ত রাজনৈতিক সমাবেশ থেকে ঘোষণা করেছিলেন তারা আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে পুরোপুরি একঘরে করবে। ভারতের সাধারণ মানুষের কাছে এবং ঘরোয়া রাজনীতিতে এই ন্যারেটিভটি দীর্ঘদিন ধরে বেশ জনপ্রিয় ছিল, কিন্তু আজ আল জাজিরার একটি এক্সক্লুসিভ ইন-ডেপথ অ্যানালাইসিস রিপোর্ট সামনে আসার পর আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কারণ যে স্ট্র্যাটেজি দিয়ে নয়াদিল্লি পাকিস্তানকে বৈশ্বিক মঞ্চে কোণঠাসা করতে চেয়েছিল বর্তমান বৈশ্বিক সমীকরণে, তা উল্টো ভারতের জন্য নতুন কিছু কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। আল জাজিরার রিপোর্ট দাবি করা হচ্ছে পাকিস্তান পুরোপুরি আইসোলেট হওয়া তো দূরের কথা, আন্তর্জাতিক কূটনীতিতে মার পেছে সাউথ এশিয়ান জিওপলিটিক্সে কিছু ক্ষেত্রে কৌশলগত চাপ বেড়েছে। আজকের ভিডিওতে আমরা কোনো সস্তা আবেগ বা একপেশে প্রোপাগান্ডা নয়, একদম পিওর রিসার্চ ডেটা আর গ্লোবাল জিওপলিটিক্সের ভেতরের সমীকরণ নিয়ে কথা বলবো। আল জাজিরার নিখুঁত অ্যানালাইসিস ধরে আজ আপনাদের বুঝিয়ে দেব কিভাবে এই অঞ্চলে শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা যারা এখনও এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা খুব যৌক্তিক প্রশ্ন করা যাক। একটি দেশ যার অভ্যন্তরীণ অর্থনীতি দীর্ঘদিন ধরে সংকটের মুখে, যেখানে নানামুখী রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সে দেশকে দুনিয়ার পরাশক্তিগুলো কেন পুরোপুরি বর্জন করছে না? ভারত কেন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে তাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে পারল না? এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতার মধ্যে। ভারত চেয়েছিল পাকিস্তানের অভ্যন্তরীণ নেতিবাচক ইস্যুগুলোকে সামনে এনে বৈশ্বিক মঞ্চে তাদের উপর সর্বোচ্চ কূটনৈতিক চাপ সৃষ্টি করতে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ইমোশন বা নৈতিকতা দিয়ে চলে না, চলে প্রতিটি দেশের নিজস্ব জাতীয় ও কৌশলগত স্বার্থ দিয়ে। আল জাজিরার রিপোর্ট পরিষ্কার বলা হয়েছে, ভৌগোলিক অবস্থানই তাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। মানচিত্রের দিকে তাকালেই বুঝবেন সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তানের সীমান্ত এবং মিডল ইস্টের ঠিক মাঝখানে পাকিস্তানের অবস্থান, এমন এক জায়গায় যা গ্লোবাল প্লেয়াররা চাইলেও সম্পূর্ণ উপেক্ষা করতে পারে না। আর ঠিক এই কারণে পাকিস্তান যখনই চরম অর্থনৈতিক সংকটে পড়ে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এবং তাদের পশ্চিমা ও রিওজনাল সহযোগীরা তাদের বিলিয়ন ডলারের ঋণ বা বেল আউট দিয়ে টিকিয়ে রাখে। কারণ আন্তর্জাতিক নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, এই অঞ্চলে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি পুরোপুরি ধসে পড়ে, তবে যে ভূ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে তা পুরোপুরি এশিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। ফলে মোদির পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বয়কট করানোর নীতিটি বৈশ্বিক পরাশক্তিগুলোর নিজস্ব স্বার্থের দেওয়ালে ধাক্কা খেয়েছে, যার কারণে এই পলিসিতে কাঙ্ক্ষিত ফল পুরোপুরি পাওয়া যায়নি। এবার আসি সে টুইস্টে, যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে বদলে দিচ্ছে। ভারত যখন আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চে পাকিস্তানের উপর ক্রমাগত কূটনৈতিক চাপ বাড়াচ্ছিল, তখন পাকিস্তান তার সুরক্ষার জন্য একটি বড় পাল্টা চাল চালল। তারা চীনের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্তরে নিয়ে গেল। বাস্তবায়ন শুরু হলো সিপেক বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। চীন পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনফ্রাস্ট্রাকচার এবং পোর্ট প্রজেক্ট বিনিয়োগ শুরু করলো। আপাতদৃষ্টিতে এটি অর্থনৈতিক প্রজেক্ট মনে হলেও এর গভীর ভূরাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। এর ফলে ভারতের কৌশলগত পরিমণ্ডলে কি পরিবর্তন এলো? ডিফেন্স অ্যানালিস্টরা একে বললেন টু ফ্রন্ট চ্যালেঞ্জ বা দুইমুখী সীমান্ত চাপ। আগে ভারতের মূল সামরিক মনোযোগ এবং কৌশলগত মোতায়েন থাকতো মূলত পাকিস্তান সীমান্তে, কিন্তু এখন চীন ও পাকিস্তান অফিসিয়ালি এমন একটি গভীর কৌশলগত অক্ষে পরিণত হয়েছে যে ভারতকে একই সাথে উত্তর সীমান্ত চীন এবং পশ্চিম সীমান্তে পাকিস্তানের সামরিক উপস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ভারতের আগের সে একক সীমান্ত সুরক্ষার যে নীতি ছিল তা এখন এক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে ওয়াশিংটনের জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক ইরফান নুরুদ্দিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, ভারত যখন পাকিস্তানের সাথে সমস্ত প্রাতিষ্ঠানিক আলোচনার দরজা বন্ধ করে দিল, তখন ভারত আসল পর্দার পেছনের কূটনীতি বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির সুযোগটা হারিয়ে ফেলল। এর প্রভাব কি?
ভারতকে এখন তার প্রতিরক্ষা বাজেটের একটি বিশাল অংশ খরচ করতে হচ্ছে। এই দীর্ঘ সীমান্ত, বিপুল সেনা আর আধুনিক সামরিক সরঞ্জাম 24 ঘন্টা প্রস্তুত রাখতে যে অর্থ ভারতের অর্থনৈতিক উন্নয়ন বা মানব সম্পদ উন্নয়নে ব্যয় হতে পারত, তা এখন এই দুইমুখী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যয় হচ্ছে। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমেরিকার সাথে তো ভারতের কোয়াড জোট সহ অত্যন্ত গভীর কৌশলগত পার্টনারশিপ রয়েছে। আবার মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোর সাথেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক এখন ঐতিহাসিক পর্যায়ে ভালো। তাহলে তারা কেন ভারতকে এই বিষয়গুলো শতভাগ সমর্থন দিচ্ছে না? বন্ধুরা, আন্তর্জাতিক কূটনীতিতে কোনো স্থায়ী বন্ধুত্ব থাকে না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। আর এটাই আল জাজিরার রিপোর্টের অন্যতম মূল ফোকাস। আমেরিকা এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনকে কাউন্টার করার জন্য ভারতকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। এটা যেমন সত্য, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে নিরাপত্তা যোগাযোগ পুরোপুরি বন্ধ করেনি, কারণ আফগানিস্তানের কাউন্টার টেররিজম মনিটরিং এবং মধ্য এশিয়ার নিরাপত্তার জন্য মার্কিন প্রশাসনের কাছে এখনও পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কের একটি আলাদা প্রাসঙ্গিকতা রয়েছে, যার ফলে তারা ভারতকে কৌশলগত সমর্থন দিলেও পাকিস্তানের সাথে সামরিক পার্টনারশিপের লাইনগুলো সচল রাখছে। একই ধরনের বাস্তবমুখী নীতি বা প্র্যাগম্যাটিজম দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্ষেত্র, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের। ভারতের বিশাল বাজার এবং অর্থনৈতিক সম্ভাবনার কারণে এই দেশগুলো মোদী সরকারের সাথে হাজার কোটি ডলারের চুক্তি করছে, কিন্তু ঠিক একইভাবে পাকিস্তানের সংকটের সময় রিয়াদ বা আবুধাবি থেকে বিলিয়ন ডলারের আর্থিক বা বেল আউট প্যাকেজ পাঠানো বন্ধ হচ্ছে না। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ভারতের সাথে চমৎকার অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখছে, আবার একই সাথে পাকিস্তানের সাথে তাদের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কটিকেও টিকিয়ে রাখছে। এর অর্থ হলো, পাকিস্তানকে গ্লোবাল প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি আলাদা করার যে নীতি ছিল আন্তর্জাতিকভাবে তা আন্তর্জাতিক বাস্তবতার কারণে আসলে সীমিত সফলতা পেয়েছে। তাহলে প্রশ্ন আসে, আন্তর্জাতিক সমীকরণ পুরোপুরি অনুকূলে না থাকা সত্ত্বেও নয়াদিল্লি কেন এই নীতিতে অনড় রয়েছে? এর মূল কারণ লুকিয়ে আছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা ডোমেস্টিক পলিটিক্সে। ভারতের নির্বাচনের সময় বা ঘরোয়া ভোটারদের প্রভাবিত করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়াই ন্যারেটিভ রাজনৈতিকভাবে দারুণ কার্যকর। এটি অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের শক্তিশালী পপুলারিজম বা জনমোহনীয় প্রভাব তৈরি করে। কিন্তু দেশের ভেতরে এর রাজনৈতিক সুবিধার বিপরীতে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কূটনীতিতে ভারতের উপর এক ধরনের উল্টো চাপ তৈরি হয়েছে। ভারত যখন তার কূটনীতিক শক্তির একটি বড় অংশ পাকিস্তানের উপর দৃষ্টি নিবদ্ধ রাখতে ব্যয় করছে, তখন তার চারপাশে থাকা অন্যান্য ছোট ছোট প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য এক ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। গত কয়েক বছরে আঞ্চলিক চিত্রটা লক্ষ্য করলে এটি স্পষ্ট হবে। মালদ্বীপ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রভাবের বিপরীতে চীন দক্ষিণ এশিয়ার তার প্রভাব বাড়ানোর সুযোগ পেয়েছে। পাকিস্তানের সাথে তীব্র দ্বন্দ্বের জেরে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গত এক দশক ধরে প্রায় নিষ্ক্রিয়। এর ফলে পুরো অঞ্চলে যে আঞ্চলিক কানেক্টিভিটি বা লিডারশিপ ভারতের হাতে থাকার কথা ছিল, সেখানে চীন তার অর্থনৈতিক ও বেল্ট অ্যান্ড রোড বিআরআই পলিসি নিয়ে অত্যন্ত সফলভাবে প্রবেশ করছে। ভিডিওর একদম শেষ অংশে এসে যদি আমরা আল জাজিরার এই দীর্ঘমেয়াদী রিপোর্টটিকে থামারি করি, তবে একটি বিষয় পরিষ্কার: আন্তর্জাতিক সম্পর্কে কখনোই উগ্র আবেগ বা ঘরোয়া রাজনীতি দিয়ে নিয়ন্ত্রিত হয় না। 2016 সালে ভারতের যে আইসোলেশন পলিসি শুরু হয়েছিল, 2026 সালের বৈশ্বিক বাস্তবতা তা এক নতুন চ্যালেঞ্জ জন্ম দিয়েছে। পাকিস্তানকে কোণঠাসা করার প্রচেষ্টার বিপরীতে ভারত আজ সীমান্তের দ্বিমুখী চাপের মুখে, বিশ্বমঞ্চে পরাশক্তিগুলোর বাস্তবমুখী ব্যালেন্সিং নীতির সম্মুখীন এবং নিজের আঞ্চলিক পরিমণ্ডলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখোমুখি। এখন প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখছি, আপনারা কি মনে করেন, দক্ষিণ এশিয়ার নিজের একক প্রভাব ধরে রাখতে ভারতের এই কঠোর প্রতিবেশী নীতি পুনর্বিবেচনা করার সময় এসেছে, নাকি ভারতের নিরাপত্তার স্বার্থে এ অনড় অবস্থানই সঠিক কৌশল? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।